আমাদের শুনতে হয়েছে আমরা মাত্র 5 জন, আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। পাণ্ডবরা কোনোদিন চুরি করেছে বলে আমার তো জানা নেই। পাণ্ডবেরা কোনোদিন প্রিজন ভ্যানে উঠেছে বলেও তো আমার জানা নেই। আর দেখুন কতগুলো চোর এই হাউসে বসে তারা গণতন্ত্রের কথা বলছে, সভ্যতার কথা বলছে। লজ্জা, ধিক্কার। আরে বসুন বসুন, অনেক বলেছেন বসুন, অনেক বলেছেন বসুন, অনেক বলেছেন বসুন। বিভিন্ন ডিগ্রির চোর, ছোট চোর, বড় চোর, তারা একের পর এক ধরা পড়ছে। আমি বলছি ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, গোটা বাংলার মানুষ দেখছে। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমার বন্ধু বল কৌস্তব বাগচি যখন কি চোরদের কথা বলেছিল, আমি দেখলাম এই কক্ষে কিছু জন ব্যাপারটা গায়ে মেখে উঠে দাঁড়ালেন। মানে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি মতো হয়ে গেল। 20% ডিএ, আগে তো ডিএ চাইলে বলা হতো ঘেউ ঘেউ করবে না, যতই দিই ততই চাও, চাওয়ার আর শেষ নেই। সরকারি কর্মচারীরা যাদের মাধ্যমে সরকার তাদের বিভিন্ন প্রকল্পগুলোর রূপদান করে, তাদেরকে তুলনা করা হতো কুকুর বিড়ালের সাথে। এটা লজ্জাজনক। 2024 সালে মাননীয় বর্তমান বিধায়ক কুণাল ঘোষ মহাশয়, তিনিও একটু আগেই ছিলেন, এখন দেখতে পাচ্ছি না তাকে। তার একটা টুইট দেখেছিলাম আমি, অক্টোবরের 25, 2024। তিনি সেখানে টুইটে লিখেছিলেন, এই তো সিঙ্গাপুর, স্পেন, দুবাই ঘুরে ফিরলাম কদিন আগে। আমি কিন্তু বিদেশ সফরের বিরোধিতা করছি না মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি শুধু একটা হোয়াইট পেপার চাইছি, শ্বেতপত্র দেওয়া হোক। আমি জানতে চাই যে সফর ভিত্তিক ব্যয় কত হয়েছিল, কারা গিয়েছিলেন, আইপ্যাক এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারা কারা গিয়েছিলেন, কারা কোন সংস্থা প্রতিনিধিত্ব করেছিল, কতগুলো এমওইউ স্বাক্ষরিত হয়েছিল, তার মধ্যে কতগুলো বাস্তব বিনিয়োগ রূপান্তরিত হয়েছে, কতগুলো কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কারণ এই ইনস্টিটিউশন অক্সফোর্ড ইউনিভার্সিটি তারা বিবৃতি দিয়েছিল, তারা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইনভাইট করেননি। কেলগ বলে একটি কলেজ, তারা ইনভিটেশন দিয়েছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সেইখানকার মদের ব্যবসায়ী কোবরা কোম্পানির মালিক তিনি করণ বিলিমুরিয়ার সঙ্গে মিটিং করেছিলেন। শুধু কয়লা ভাইপোর অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে যাওয়া, টাকা যোগান দেওয়া, এটাই কি একমাত্র তাদের উদ্দেশ্য ছিল? এমনও এক দিন গেছে আমি বলেছি আমার মাইক্রোফোন অফ করে দিয়েছেন। এমনও একটা সময় গেছে বলার জন্য আমাকে প্রিভিলেজ মোশন নিয়ে এসেছেন। অনেক কিছু করেছেন কিন্তু সমস্ত কিছু বন্ধ দরজার মধ্যে, বন্ধ ঘরের মধ্যে। এমনও একটা সময় আমরা দেখেছি এই বিধানসভাতে, তখন তৃণমূলের তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, তাদের গুন্ডা বাহিনী যারা এবারে জিততে পারেনি তারা আমাদেরকে আক্রমণ করেছিল। আমাদের বহু বিধায়ক, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, তারা আহত হয়েছিলেন, হাসপাতালে গিয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন। বহু বিধায়ক বয়স্ক, তাদেরকে মাটিতে ফেলে দিয়ে তাদের চশমা ভেঙে দেওয়া হয়েছিল। এই নির্বাচনের রেজাল্ট শুধুমাত্র এই অত্যাচারী ব্যভিচারী শাসককেই পর্যদস্ত করেনি, এখন ফুলের পাপড়ি নিয়েও মারামারি শুরু হয়ে গেছে, ফুলের পাপড়ি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। গঙ্গা ভাঙন নিয়ে আগের মুখ্যমন্ত্রীকে কেন এইভাবে বলেননি, ম্যা ভুখা হু? এত খাওয়ার পরেও খিদে মেটে না, এত খাওয়ার পরেও খিদে মেটে না। আমরা দেখেছি তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র প্রচার প্রচার আর প্রচার। চারিদিকে ওনার ছবি, এয়ারপোর্ট থেকে নামবেন দেখবেন 200 ফুটের একটা হোর্ডিং লাগানো ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখন কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি নেই। ব্যারাকপুর মেট্রো রেলের 2010 সালে তৎকালীন রেলমন্ত্রী, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যখন ছিলেন, ব্যারাকপুর মেট্রো রেলের স্টেশনের নাম পর্যন্ত ঠিক হয়ে গেছিল। ব্যারাকপুরের নাম মঙ্গল পাণ্ডে, টিটাগড়ের নাম শাহনওয়াজ খান, তালপুকুরের নাম অনুকূল ঠাকুর। এইসব হয়ে যাওয়ার পরও ব্যারাকপুরের মানুষ 2010 সালের পর আজকে 2026 সাল এখন অবধি সেই প্রজেক্টের বাস্তবায়ন দেখতে পেল না। ধন্যবাদ স্পিকার মহোদয়। আমি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার নজরে আনতে চাই। ব্যারাকপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মেট্রো রেল। এই মেট্রো রেলওয়ের প্রকল্পের ক্ষেত্রে একটি বড় অন্তরায়, সেটা হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার পাইপলাইন, পলতা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে প্রায় 240 মিলিয়ন গ্যালন জল প্রত্যেক দিন এই সাপ্লাই হয় পলতা থেকে কলকাতা অবধি। এই ট্রান্সমিশনটা এই মুহূর্তে 5টা 6টা টোটাল পাইপলাইন আছে।
এই মুহূর্তে মেট্রো রেলের পক্ষে সব থেকে বড় অন্তরায় হচ্ছে ওই পাইপলাইন শিফটিং, একটা বা দুটো পাইপলাইন শিফটিং। এটা এই মুহূর্তে মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের আওতায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে এই বিষয়টা পেন্ডিং। ব্যারাকপুর মেট্রো রেলের 2010 সালে তৎকালীন রেলমন্ত্রী, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যখন ছিলেন, ব্যারাকপুর মেট্রো রেলের স্টেশনের নাম পর্যন্ত ঠিক হয়ে গেছিল। ব্যারাকপুরের নাম মঙ্গল পাণ্ডে, টিটাগড়ের নাম শাহনওয়াজ খান, তালপুকুরের নাম অনুকূল ঠাকুর। এইসব হয়ে যাওয়ার পরও ব্যারাকপুরের মানুষ 2010 সালের পর আজকে 2026 সাল এখন অবধি সেই প্রজেক্টের বাস্তবায়ন দেখতে পেল না। আমাদের একটাই অনুরোধ আপনার কাছে, আমরা আপনার মাধ্যমে মিনিস্ট্রি অফ ইউডিএম এর কাছে আমরা খুব আন্তরিকভাবে চাই যাতে এই মুহূর্তে দ্রুততার সাথে এই পাইপলাইন শিফটিং এর ব্যাপারটা যাতে দেখা হয়। এই পাইপলাইন শিফটিংটা হয়ে গেলেই মেট্রো রেলের কাজ কিন্তু দ্রুততার সাথে করা যাবে এবং সেখানে কোনো বাধা থাকবে না। আমি আবারও স্পিকার মহোদয় আপনার কাছে খুব কাতরভাবে আবেদন জানাচ্ছি যে ব্যারাকপুরবাসী দীর্ঘদিনের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনার ইন্টারভেনশন চাই, যাতে ইউডিএম এর ডিপার্টমেন্ট এই বিষয়টাকে একটুখানি আন্তরিকতার সাথে দেখে। ধন্যবাদ। নমস্কার, আমি মাননীয় স্পিকার মহাশয়ের মাধ্যমে রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই, রাজারহাট গোপালপুর বিধানসভা খুব চিৎকার করতো হাতে সংবিধান নিয়ে, দিল্লিতে তাদের বন্ধুদের নিয়ে, যে আমরা সংবিধান রক্ষা করতে নেমেছি। তারা তো পশ্চিমবঙ্গ বিধানসভাতেই গ্রস ভায়োলেশন অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন করে গেছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো স্পিকার মহোদয়কে এবং এই সরকারকে হাউসে নর্মালসি রেস্টোর করার জন্য। আমি আমার কথা শুরু করব গভর্নর্স অ্যাড্রেসের উপরে 4 লাইন দিয়ে। सच को कितना भी पर्दे में छुपाया जाए, वक्त आने पर आईना सच दिखा ही देता है। राज्यपाल महोदय के अभिभाषण ने दिखा दिया, आने वाले दिन में जनता ही नेता है। আজকে বক্তব্য অনেকে রাখছিলেন প্রথম দিকে, কেউ কেউ বলছে তারা নাকি পাণ্ডবরা কোনোদিন চুরি করেছে বলে আমার তো জানা নেই। পাণ্ডবেরা কোনোদিন প্রিজন ভ্যানে উঠেছে বলেও তো আমার জানা নেই। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। আমি হাউসে বসে থাকা সরকার পক্ষের প্রত্যেক বিধায়কগণকে ধন্যবাদ জানাই। আমাদের দেবতুল্য কার্যকর্তাদের তথা পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানাই। এই নির্বাচনের রেজাল্ট শুধুমাত্র এই অত্যাচারী ব্যভিচারী শাসককেই পর্যদস্ত করেনি, এখন ফুলের পাপড়ি নিয়েও মারামারি শুরু হয়ে গেছে, ফুলের পাপড়ি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। অত্যন্ত সিনিয়র একজন মেম্বার হাউসের, তিনি গঙ্গা ভাঙন নিয়ে কথা বলছিলেন। 82 সাল থেকে তিনি এই হাউসে আছেন, তৃণমূল সরকারের প্রথম দিন থেকে তিনি এই হাউসে আছেন। গঙ্গা ভাঙন নিয়ে আগের মুখ্যমন্ত্রীকে কেন এইভাবে বলেননি, मैं भूखा हूं। এত খাওয়ার পরেও খিদে মেটে না, এত খাওয়ার পরেও খিদে মেটে না। মোথাবাড়ির এমএলএ মাদ্রাসা নিয়ে কথা বলছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের কথা বলছেন। কোথায় ছিলেন মহাশয় আপনি যেদিন মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের ধরে মারা হয়েছিল? স্যার, ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, পাশের বাড়ি থেকে একটা কাঁঠাল চুরি করেছিলাম ছোটবেলায়। আজ অবধি বাড়ির লোকগুলোর চোখের দিকে তাকাতে পারি না। আর দেখুন কতগুলো চোর এই হাউসে বসে তারা গণতন্ত্রের কথা বলছে, সভ্যতার কথা বলছে। লজ্জা, ধিক্কার। আরে বসুন বসুন, অনেক বলেছেন 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 বসুন। আরে আপনাদের কথাই বলেছি, আপনারা গায়ে মাখছেন কেন? এই কুণাল বাবু বলছি, আমি আমি আমি
আমি বলেছি শুন অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, আমি বলছি ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, গোটা বাংলার মানুষ দেখছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। राजनीति का उद्देश्य सिर्फ सत्ता नहीं होता है, जनता के विश्वास का सम्मान भी होता है। जब शासन सेवा बन जाए तब लोकतंत्र महान होता है। पिछली जो सरकार थी उनके जमाने में क्या हुआ था? प्लीज कागजों में शहर बसाए गए थे, भाषणों में सपने सजाए गए थे। जब जनता ने पूछा हिसाब जमीन पर काम का, तो आंकड़ों से ज्यादा पोस्टर दिखाए गए थे। প্রথমেই মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অনেক ধন্যবাদ আমাকে বাজেটের পক্ষে বলার সুযোগ দেওয়ার জন্য। 2026 এবং 27-এর বাজেট এক ঐতিহাসিক বাজেট। 15 বছর পর রাজ্য এমন একটা বাজেট দেখলো যেটা অন্ততপক্ষে ট্রেডমিলে তৈরি হয়নি। ট্রেডমিলের বাজেট এটা নয়, এটা মানুষের বাজেট, মানুষের স্বার্থের বাজেট, মানুষের কথা ভেবে এই বাজেট। এই বাজেট নিয়ে বলার আগে আমার মনে হয় বলা উচিত তাদের সম্পর্কে যাদের জন্য আজকে আমরা এখানে। পশ্চিমবঙ্গের সরকার এমনি এমনি পরিবর্তন হয়নি। পরিবর্তনের পিছনে আছে আমাদের অসংখ্য কার্যকর্তার আত্মত্যাগ, আত্মবলিদান। 350 জনের ওপর কার্যকর্তা খুন হয়ে যাওয়া, তাদের বাড়ি ঘর ছাড়া হওয়া। যারা সামনের সারিতে লড়াই করেছে তারা যেমন ছিল, একই সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকজন ছিল যারা হয়তো কোনো পদে ছিল না, কোনো দায়িত্ব ছিল না, তারা লড়াইটা করেছে। তাদেরকে এই কক্ষ থেকে আমার প্রণাম। এই বাজেট কোনো শুধুমাত্র খরচের খাতা নয়, এটা সোনার বাংলা গড়ার রোডম্যাপ। ভোটের আগে আমরা সংকল্পপত্র দিয়েছিলাম এবং সেই সংকল্পপত্র মেনে প্রত্যেকটা জায়গা টাচ করে যে 8 মাসে যে বাজেট, নতুন সরকার যার বয়স এখনো 2 মাস হয়নি, 8 মাসের জন্য বাকি যে বাজেটটা করা হয়েছে প্রত্যেকটা সেক্টরের কথা মাথায় রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের কথা যেমন বলা হয়েছে এখানে, তাই 20% দিয়ে, আগে তো ডিএ চাইলে বলা হতো ঘেউ ঘেউ করবে না, যতই দিই ততই চাও, চাওয়ার আর শেষ নেই। সরকারি কর্মচারীরা যাদের মাধ্যমে সরকার তাদের বিভিন্ন প্রকল্পগুলোর রূপদান করে, তাদেরকে তুলনা করা হতো কুকুর বিড়ালের সাথে। এটা লজ্জাজনক। সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর জন্য এই সরকার প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা খরচা করেছে, তো তাদের জ্বালাতনের কথা কোনোদিন ভাবেনি। আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, তাদের প্রত্যেকের ভাতা বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, জায়গাগুলো হয়তো ছোট, কিন্তু এদের গুরুত্ব কতটা যারা কাজ করে তারা জানে। এই জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ। এই সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি দেয় না, এই সরকার প্রতিশ্রুতি পূরণ করে। এতকাল ধরে যুব সমাজের সাথে ছিলাম, এখনো আছি। যুব সমাজ এবং কর্মসংস্থান, দেশের রাজ্যের যুবক এবং যুবতীরা যদি না এগোয় তাহলে রাজ্য এগোবে না। তাই জন্য এই বাজেট নতুন একটা দিশা দেখিয়েছে। স্টার্ট আপের জন্য যে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, 5 লক্ষ টাকা লোন এবং 5 লক্ষ টাকা গভর্নমেন্টের তরফ থেকে, এর ফলে নতুন অনেক স্টার্ট আপ আসবে এবং সেখানে বিপুল পরিমাণে কর্মসংস্থান হবে। এই জন্য সরকারকে ধন্যবাদ। 1 লক্ষ সরকারি চাকরি যে ঘোষণা করা হয়েছে তার মধ্যে শিক্ষাক্ষেত্রে 50,000, পুলিশ বিভাগে 20,000 এবং অন্যান্য যে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তার জন্য ধন্যবাদ। পুলিশ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। পুলিশের সংখ্যা যেখানে কমে যাচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা অসুবিধা হয়ে যাচ্ছিল। এমনিতেও রাজ্যে এতদিন শাসকের আইন চলছিল। পশ্চিমবঙ্গের মানুষ আইনের শাসন কাকে বলে এই 2 মাসে বুঝতে পারছে। বিভিন্ন ডিগ্রির চোর, ছোট চোর, বড় চোর, তারা একের পর এক ধরা পড়ছে। সামনে আমার বন্ধুবর কৌস্তব বাগচি যখন কি চোরদের কথা বলেছিল, আমি দেখলাম এই কক্ষে কিছুজন ব্যাপারটা গায়ে মেখে উঠে দাঁড়ালেন। মানে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি মতো হয়ে গেল। শিক্ষাক্ষেত্রে যেমন নিয়োগের দরকার আছে, আমি এই কক্ষের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কতগুলো বিষয় বলতে চাই। এখানে চলছিল অনেক কথা বললো, দেখলাম, শুনে মনে হলো আজকে একই শুনি আজ মন্থরার মুখে।
যারা এতকাল সরকারে ছিল স্যাক্টের কথা তাদের মনে পড়েনি, কলেজ সার্ভিস কমিশন নিয়ে তাদের মনে পড়েনি, এসএসসি প্রাইমারি যারা চাকরি প্রার্থী তাদের কথা মনে পড়েনি। স্যাক্ট ইজ এ ইম্পর্টেন্ট থিং, কিন্তু স্যাক্টে কিভাবে নিয়োগ হয়েছিল? যারা যোগ্য তারা কিছুজন তো নিয়োগ পেয়েছিল, বাদ বাকি কোনো নেতার ছেলে, কোনো নেতার ভাইপো, কোন নেতার পরিচিতি, আত্মসহায়ক, এদেরকে চাকরি দেওয়া হয়েছিল স্যাক্টে। হ্যাঁ, স্যাক্ট নিয়ে ভাবা উচিত, স্যাক্টের বেতন বৃদ্ধি নিয়েও ভাবা উচিত। সাথে এই স্যাক্টে কারা কারা চাকরি পেয়েছে, কিভাবে চাকরি পেয়েছে সেটা খতিয়ে দেখা আরো আগে প্রয়োজন। কলেজ সার্ভিস কমিশন, শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বাধীন যিনি ছিলেন তিনি কলেজ সার্ভিস কমিশনের নামে একটা নিজস্ব জায়গা চালিয়েছেন। একটা অদ্ভুত জিনিস চলেছিল যেটা ইউজিসিতে ছিল না, ডোমেন নলেজ। 40 মার্কস ইনক্লুড করা হয়, যার ফলে ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট হয় কলেজ সার্ভিস কমিশনে, টাকা দিয়ে বিক্রি হয়। যেহেতু সংখ্যাটা কম, চোখে পড়তো না। কোর্টে আমরা থাকতাম, কোর্টে দেখতাম, সেখান থেকে ব্যাপারগুলো আরো চোখে পড়ে। এই চোরেদের সাম্রাজ্য যেটা 15 বছর চলেছিল, একটা সেক্টর না, কোনো একটা সেক্টর ছিল না যেখানে চুরিটা হয়নি। সাথে অন্যায়ভাবে না বলি, এসএসসি যারা রাস্তায় বসে আছেন, যারা যোগ্য ছিল, যাদের চাকরি বিক্রি হলো, প্রাথমিক 2016 যাদের চাকরিগুলো বিক্রি হলো, যেখানে রিজার্ভেশন মানা হলো না। এই সরকার যেমন পরিষ্কার বলে চাকরি বিক্রি নয়, মেধার ভিত্তিতে, এটাই নতুন বাংলার অঙ্গীকার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ মেধাকে প্রায়োরিটি দেওয়ার জন্য এবং ভাইবার নাম্বার কমিয়ে দেওয়ার জন্য, কারণ ওটা ওই খুঁড়োর জাতাকলের মতো এমন একটা জায়গা যেখানে এক্সট্রা নাম্বার